মেরিস্টোপস বাংলাদেশ নারীর স্বাস্থ্যসেবায় আন্তর্জাতিক মান অর্জনকারী প্রতিষ্ঠান। ৩ দশকেরও বেশি সময় কাজ করছে প্রতিষ্ঠানটি। নারীর স্বাস্থ্যসেবায় অনন্য অবদান রাখছে মেরিস্টোপস। নারীর সুস্বাস্থ্য শুধু তার একার বিষয় নয়, একটি পরিবার, সমাজ, এমনকি পুরো জাতির সাথে জড়িত। প্রথম মাসিক কিংবা প্রথম অন্তঃসত্ত্বা হওয়ার সময় অনেক কিছুই অজানা থাকে, তাই প্রতিটি ধাপেই সতর্ক আর সচেতন পদক্ষেপ দরকার। কেননা ছোট্ট একটি ভুল ডেকে আনতে পারে বড় বিপদ। তাই নতুন মানুষ সৃষ্টির প্রতিটি ধাপে নারীর পাশে পরম আত্মীয় হয়ে থাকে মেরিস্টোপস। নারীর সুস্বাস্থ্যে মেরিস্টোপস বাংলাদেশের এই আয়োজনে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিনিশিতা। আমাদের আজকের আলোচনার বিষয় মাসিককালীন স্বাস্থ্য সমস্যা। দর্শক, এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন মেরিস্টোপস ম্যাটারনিটি ক্লিনিক ধানমন্ডি শাখার কনসালটেন্ট ডাক্তার নাজিয়া ইসলাম। দর্শক, স্ক্রিনে দেখানো নম্বরে চাইলে আপনারাও ফোন করে নিতে পারেন চিকিৎসকের পরামর্শ। ডাক্তার নাজিয়া ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনার কাছে শুরুতে জানতে চাই যে মাসিক বা পিরিয়ড এটি আসলে শরীরে ঠিক কোন ধরনের সমস্যাগুলো নিয়ে আসে বা কোন ধরনের পরিবর্তনগুলো নিয়ে আসে, আর সাধারণত কোন বয়সে মাসিক হয়? মাসিক হচ্ছে প্রতি মাসে মেয়েদের যে জরায়ুর ভিতরে একটি লেয়ার আছে, এটার নাম হচ্ছে এন্ডোমেট্রিয়াল লেয়ার। এই এন্ডোমেট্রিয়াল লেয়ারের যে শেডিং হয় প্রতি মাসে, এটাকে আমরা মাসিক বলছি। মাসিকের সময় কিছু শরীরে পরিবর্তন হয়। এই পরিবর্তনের মূল কারণ হচ্ছে বিভিন্ন হরমোনাল চেঞ্জ, ঠিক আছে। কিছু শারীরিক পরিবর্তন হয়, কিছু মানসিক পরিবর্তন হয়। শারীরিক পরিবর্তনের মধ্যে যেমন হতে পারে অ্যাবডোমিনাল ক্র্যাম্প হতে পারে, এটা সাধারণত ইউটেরাসের কন্ট্রাকশনের জন্য এই ক্র্যাম্পিং পেইনটা হয়। তারপরে যেটা একদম দৃশ্যমান সেটা হচ্ছে পারভাজাইনাল ব্লিডিং। হ্যাঁ, এই ব্লিডিংটা হয় এন্ডোমেট্রিয়াল শেডিংয়ের জন্য। তারপরে হচ্ছে অনেক সময় তার ভমিটিং হতে পারে, নশিয়া লাগতে পারে, ব্লটিং হতে পারে, অ্যাবডোমেন ব্লটিং বা অ্যাবডোমেনের ফাঁপা ভাব আসতে পারে। অনেক সময় পেশেন্ট কমপ্লেইন করে যে তার লুজ মোশন হচ্ছে, কনস্টিপেশন হচ্ছে। হ্যাঁ, এগুলো হচ্ছে তার শারীরিক পরিবর্তন। আর মানসিক পরিবর্তনের মধ্যে যেমন তার মুড সুইং হতে পারে, ইরিটেবিলিটি, অ্যাংজাইটি, ডিপ্রেশন, অনেক সময় ইনসমনিয়া বা ঘুম কম হওয়া, এগুলি হতে পারে। আমাদের দেশে সাধারণত মেয়েদের 12 বছর বয়সে মাসিক হয়, তবে 9 থেকে 14 বছর বয়সটাকে আমরা কাট অফ পয়েন্ট ধরি। তবে সাধারণত 12 ইয়ার্সের মধ্যেই মেয়েদের মাসিক সাধারণত হয়ে থাকে। আমাদের দেশে কিন্তু এখনো অনেক নারীর মধ্যেই মাসিক বা পিরিয়ড এটি একটি লজ্জাজনক বিষয় মনে হয়। এই যে এই বিষয়টি বা এই মানসিকতা কাটাতে আসলে কি ধরনের পরামর্শ দিবেন? এটা খুবই উদ্বেগের ব্যাপার যে 2025 সালে এসেও মাসিক ব্যাপারটাকে আমরা লজ্জা, ভয় এবং মানে অনেক মেয়েরা, ছোট ছোট বাচ্চা মেয়েগুলো অনেক অকওয়ার্ড হয়ে যায় বা উইয়ার্ড চিন্তা করে। এটা আসলে এটা আসলে পরিবারের ছেলে সদস্যদেরকেও জানানো হয় না এবং লজ্জার বিষয় মনে করে। এর জন্য আসলে এটা বেশ সচেতনতা দরকার। যেমন শিক্ষার মাধ্যমে সচেতনতা দরকার। শিক্ষার মাধ্যমে যেমন স্কুল, কলেজ, এগুলাতে যদি বেশি বেশি প্রচার করা হয়, সেক্ষেত্রে সচেতনতা বৃদ্ধি পেতে পারে। এছাড়া গণমাধ্যমে বেশি বেশি করে যদি প্রচার করা হয়, যেমন রেডিও, টিভি, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া, এগুলাতে যদি প্রচার করা হয়, তাহলে মাসিক সম্পর্কে তাদের একটা সচেতনতা বৃদ্ধি পাবে। এছাড়া যদি কোনো মানে ব্যক্তিত্ব, উল্লেখযোগ্য কোনো ব্যক্তিত্বকে দিয়ে এটা প্রচার করানো হয়, তাহলে এটা ইতিবাচক প্রভাব পড়ে। ব্যক্তিত্ব বলতে তিনি হতে পারেন খেলোয়াড়, হতে পারেন অভিনেতা, এটা একটা। আরেকটা হচ্ছে স্কুল, কলেজে যখন মেয়েদের মাসিক হয় তখন তাকে বেশ সহায়ক হতে হবে, তার প্রতি সহানুভূতিশীল হতে হবে। তারপর গ্রামে গঞ্জে যদি এই যে স্যানিটারি প্যাড জিনিসটাকে অ্যাভেলেবল করা হয়, তাহলেও মাসিকটার প্রতি সচেতনতা বৃদ্ধি পাবে। পিরিয়ড শুরুর আগে মানে পরিবারের পক্ষ থেকে একজন মেয়েকে বা একজন যদি সন্তানকে আমি ধরি, সেটা হতে পারে মেয়ে কিংবা ছেলে, একজন সন্তানকে আসলে কিভাবে শিক্ষিত করা দরকার এই পিরিয়ড শুরুর আগেই? আচ্ছা, একটা মেয়ের যখন পিরিয়ড শুরু হয়, তখন সে বেশ ভয় বা উদ্বেগের মধ্যে থাকে। সেক্ষেত্রে তার পরিবারের সদস্যরা তার প্রতি যদি সহানুভূতিশীল হয়, তার প্রতি যদি সদয় হয়, তাহলে মেয়েটার মধ্যে আত্মবিশ্বাস জেগে ওঠে। সেক্ষেত্রে মেয়েটার যখন ছোট থাকবে, অর্থাৎ তার বয়স যখন 9 থেকে 11 বছর, তখনই তাকে উচিত মাসিক সম্পর্কে জানানো। সহজ ভাষায় বলতে গেলে সেভাবে বলবে যে তোমার এরকম মেয়েদের প্রতি মাসে একটা মাসিক হতে পারে, প্রতি মাসে রক্তপাত হয়, কাজে এটাকে নিয়ে ভয়ের কিছু নেই। তারপরে তার স্কুল, কলেজে তার যদি প্রথমবার মাসিক হয়, সেক্ষেত্রে টিচারদের বা তার বন্ধুদের উচিত তার প্রতি
সহানুভূতিশীল হওয়া, তাকে সাপোর্ট করা, এছাড়া তাকে পরিচ্ছন্নতা সম্পর্কে মাসিকের সময় যে হাইজিন মেনটেন করতে হবে সেটা বিষয়ে তাকে সচেতন করা উচিত। সেক্ষেত্রে সে কি স্যানিটারি প্যাড ইউজ করবে, কিভাবে ইউজ করবে, কত ফ্রিকোয়েন্টলি সে প্যাডটা চেঞ্জ করবে, তারপরে হচ্ছে তাকে তার পার্সোনাল হাইজিন মেনটেন করা, তার হচ্ছে ক্লিন থাকা, আন্ডারগার্মেন্টস ক্লিন করা, তারপরে তার মেন্টাল সাপোর্ট দরকার, তার খাদ্যাভ্যাস কীভাবে সে পুষ্টিকর খাবার খেতে হবে সেই ব্যাপারেও তাকে সচেতন করা দরকার। আমরা আরেকটা জিনিস দেখতে পাই যে আপনি বলছিলেন যে হাইজিন মেনটেনের ক্ষেত্রে অনেক সময় আসলে গ্রামের দিকে বলি আর যদি শহরের কথাই বলি, অনেক সময় দেখা যায় যে অনেকেই যেই মেয়েটার মাসিক হচ্ছে তাকে পরিষ্কার হওয়ার জন্য তার যোনিপথটা আসলে সাবান দিয়ে পরিষ্কার করতে বলছে। এটি আসলে কতটা হাইজিন মেনটেন করছে? এটা সাবান দিয়ে করাটা, সাবান দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা ঠিক আছে, তার যদি কোনো এটাতে যদি তার কোনো সমস্যা না হয়, তার যদি ওইখানে সাবান দিয়ে পরিষ্কার করার পরে তার যদি কোনো মানে ইরিটেশন না হয় তাহলে ঠিক আছে। কিন্তু সচরাচর আসলে কি মাসিক হওয়ার সময় বা অন্যান্য সময়গুলো যোনিপথ কিভাবে পরিষ্কার রাখতে হবে? এটা পরিষ্কার করার নিয়ম হচ্ছে তাকে প্রতিবার ওয়াশরুম যাওয়ার পরে, টয়লেটের পরে তাকে ক্লিন করতে হবে। ক্লিন করতে বলতে সে করতে পারে, সাবান ইউজ করতে পারে। তারপর সে তার যখন মাসিক হয় সে ফ্রিকোয়েন্টলি প্যাড চেঞ্জ করবে, 4 থেকে 6 ঘন্টা পর পর প্যাড চেঞ্জ করবে, আন্ডারগার্মেন্টস ক্লিন রাখবে। তারপর সেক্ষেত্রে সে হট ওয়াটার বা গরম পানি, কুসুম গরম পানি ইউজ করতে পারে। আচ্ছা, এবং আমরা দেখতে পাই যে সকল মেয়ের বলছিলেন যে 9 থেকে 11 বছর বা 14 বছরের মধ্যে আসলে মাসিক হয়ে যায়, তো অনেক সময় আসলে শুরুর দিকেই যে শুধু তীব্র ব্যথাটা থাকে সেটা না, আসলে একটা লম্বা সময় ধরেই একজন নারী তীব্র পেটে ব্যথা মাসিকের সময় নিয়ে ভোগেন। সেক্ষেত্রে আসলে ডাক্তার হিসেবে আপনারা কি ধরনের পরামর্শ দিয়ে থাকেন? মাসিকের সময় তীব্র পেটে ব্যথা থাকাটা এটা আসলে স্বাভাবিক না। এখন কোন কোন ক্ষেত্রে তারা ডাক্তারের শরণাপন্ন হবেন সেটা হচ্ছে, যদি ব্যথার সাথে সাথে অনেক সময় মাসিকের প্রথম দিন পেট ব্যথা হতে পারে, সেটা আপনার 1 বা 2 দিনের প্রথম দিন থাকবে, দ্বিতীয় দিন অনেক সময় থাকে, সেক্ষেত্রে সেটা তারপর পরে থেকে এটা ঠিক হয়ে যায়। কিন্তু যদি এরকম হয় পেট ব্যথার সাথে অনেক বেশি পেট ব্যথা, আনবিয়ারেবল পেইন, অথবা ব্যথার সাথে হেভি ব্লিডিং হচ্ছে, হেভি ব্লিডিং বলতে ফ্রিকোয়েন্ট প্যাড চেঞ্জ করতে হচ্ছে 1 ঘন্টা পর পর, বা অনেক বেশি ব্লিডিং হচ্ছে সাথে ক্লট যাচ্ছে, অথবা অনেক বেশি দিন ধরে মোর দেন 7 ডেজ তার মাসিক হচ্ছে, অথবা ব্যথার সাথে যদি জ্বর, বমি এরকম থাকে, সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। অনেক সময় মাসিক ছাড়াও পেট ব্যথা হতে পারে কিছু কিছু কারণে, যেমন যদি এন্ডোমেট্রিওসিস থাকে, যদি পিআইডি থাকে, অথবা যদি ফাইব্রয়েড থাকে, সেক্ষেত্রে মাসিক ছাড়াও আপনার পেট ব্যথা হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন। একজন বিশেষজ্ঞ ডাক্তার তাকে পরীক্ষা, তার হিস্ট্রি নেবেন, তার পরীক্ষা নিরীক্ষা করবেন। পরীক্ষা নিরীক্ষার মধ্যে আমরা কিছু ব্লাড টেস্ট করে থাকি, আলট্রাসাউন্ড করে থাকি, করে আমরা দেখি যে কোনো কি সমস্যা, কেন তার পেট ব্যথা হচ্ছে, তারপর সেই অনুযায়ী আমরা চিকিৎসা দিয়ে থাকি। বলছিলেন যে হেভি ফ্লোর কথা, অনেক সময় আমরা আসলে বিবাহিত নারীদের যাদের বিয়ে হয়েছে, বিয়ের 5-6 বছর পরে দেখি যে হেভি ব্লিডিংটা আসলে কমে যায়, সেক্ষেত্রে খুবই অল্প ব্লিডিং হয়। সেক্ষেত্রে আসলে কিভাবে বোঝা যাবে যে এইটুকু ব্লিডিং হওয়াই আসলে স্বাভাবিক? সাধারণত প্রথম মাসিক শুরু হওয়ার প্রথম 3 দিন যদি ব্লিডিং হয় নর্মাল অ্যামাউন্টে, এবং 4 থেকে 6 ঘন্টা পর পর যদি প্যাড চেঞ্জ করতে হয়, তাহলে এটাকে আমরা স্বাভাবিক ব্লিডিং আমরা হিসেবে ধরে নিই। অসংখ্য ধন্যবাদ। আমাদের সময় হয়েছে একটি বিরতির পরে ফিরে এসে আমরা মাসিককালীন স্বাস্থ্য নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। নারীর সুস্বাস্থ্যে মেরি স্টোপস বাংলাদেশে নিচ্ছে একটি বিরতির, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন নারীর সুস্বাস্থ্যে মেরি স্টোপস বাংলাদেশে। আমাদের আজকের আলোচনার বিষয় মাসিককালীন স্বাস্থ্য সমস্যা। আমাদের সাথে আজ আলোচনায় উপস্থিত আছেন মেরি স্টোপস ম্যাটারনিটি ক্লিনিক ধানমন্ডি শাখার কনসালটেন্ট ডাক্তার নাজিয়া ইসলাম। বিরতির পরে আবারও আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে বিরতির পরে জানতে চাই যে পিরিয়ড অনিয়মিত আমরা অনেক সময় শুনতে পাই, অনেক সময় দেখা যায় যে মাসে একবারও পিরিয়ড হচ্ছে না, 2-3 মাস পর পর পিরিয়ড হচ্ছে। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে মাসে একটা সময় হলো, আবার ঠিক 15 দিন পরে বা 10 দিন পরে আবারও পিরিয়ড হচ্ছে। সেক্ষেত্রে করণীয় কি?
আচ্ছা, ইরেগুলার পিরিয়ডের আসলে অনেকগুলো কারণ রয়েছে, যেমন হরমোনাল কারণে প্রথমত ধরা হয় যে হরমোনাল ইমব্যালেন্সের জন্য অনেক সময় পিরিয়ড ইরেগুলার হয়ে থাকে, এছাড়া থাইরয়েডের সমস্যার জন্য হয়ে থাকে, এছাড়া অনেক সময় ফুড হ্যাবিট যেগুলো আছে, যদি অনেকে অধিক পরিমাণে ওজন যদি অনেক বেশি থাকে, অথবা অনেক সময় অপুষ্টির কারণেও মাসিক ইরেগুলার হতে পারে। তবে এখন যেটা সবচেয়ে বেশি বার্নিং সেটা হচ্ছে পিসিওসের কারণে মেয়েদের মাসিক ইরেগুলার হয়ে থাকে। এই পিসিওসে মাসিক যে শুধু ইরেগুলার হয় তা না, সাথে তার হচ্ছে শারীরিক এবং মানসিক সমস্যাও হয়ে থাকে। শারীরিক সমস্যা বলতে ওয়েট গেইন হয়, তারপরে হচ্ছে হার্সুটিজম বা অশরীরে অবাঞ্ছিত লোম দেখা যায়, এবং এগুলি যদি আনট্রিটেবল থাকে সেক্ষেত্রে অনেক সময় ইনফার্টিলিটি সমস্যা হতে পারে, ভবিষ্যতে এটা থেকে ডায়াবেটিসও হতে পারে। একজন নারীর অনিয়মিত মাসিকই যে পিসিওএস কিংবা অনিয়মিত মাসিকটাই পিসিওএস কিনা, এটা আসলে কিভাবে বুঝবে? এটা আসলে কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা বুঝতে পারি। পরীক্ষা নিরীক্ষা বলতে আমরা কিছু হরমোন টেস্ট করি, তারপর হচ্ছে আলট্রাসাউন্ডও করি, অনেক সময় ল্যাপারোস্কোপি করা হয়। এগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি যে এটা কি পিসিওসের জন্য মাসিক ইরেগুলার না অন্য কোনো কারণে পিসিওস রেগুলার। যদি আমরা টেস্টগুলি করে দেখি যে অনেক সময় হরমোনাল ইমব্যালেন্স থাকে, যেমন থাইরয়েড হরমোনের ডিসফাংশন থাকে বা অন্য কোনো হরমোনাল ইমব্যালেন্স থাকে, সেই অনুযায়ী আমরা চিকিৎসা করে থাকি। আর পিসিওস বোঝার সবচেয়ে উপায় হচ্ছে আলট্রাসোনোগ্রামে অনেক সময় দেখা যায় যে ডিম্বাশয়ের ভিতরে ছোট ছোট সিস্ট থাকে, সেক্ষেত্রে আমরা এটাকে পিসিওস বলি। সেই পিসিওসটা আমরা সেই অনুযায়ী চিকিৎসা দিয়ে থাকি। আচ্ছা, এবং একজন নারীর মাসিককালীন সময়টায় সে কি ধরনের খাবার গ্রহণ করবে বা কি ধরনের ভিটামিন সেই সময়টা গ্রহণ করবে? মাসিককালীন সময়ে খাদ্যের অবশ্যই অনেক ভূমিকা রয়েছে, যেমন এই সময়ে রক্ত স্বল্পতা প্রিভেন্টেশন করার জন্য আয়রন জাতীয় খাবার সে খেতে পারে। আয়রন জাতীয় খাবারের মধ্যে সে ডিম, কলিজা, তারপরে হচ্ছে ভিটামিন সি জাতীয় ফ্রুটস, তারপরে হচ্ছে বাদাম, এগুলো খেতে পারে। এছাড়া ক্যালসিয়াম, ভিটামিন ডি এগুলো দরকার হয়। অনেক সময় পেটের অস্বস্তি দূর করার জন্য অনেক সময় আমরা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এগুলো খেতে বলি, যেমন স্যামন মাছ, তারপর কড লিভার অয়েল, এগুলাতে ভিটামিন সি জাতীয় খাবার, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড জাতীয় খাবার থাকে। এছাড়া তার মেন্টাল হেলথের জন্য আমরা বলি যে ভিটামিন বি, তারপর হচ্ছে ভিটামিন সি, এইসব জাতীয় খাবার খাওয়ার জন্য। আর তার যে পিরিয়ড হয় তখন সে কিছুটা দুর্বল হয়ে যায়, হ্যাঁ, সেই জন্য আমরা বলি কার্বোহাইড্রেট, প্রোটিন এবং লো ফ্যাট ক্যালোরি জাতীয় খাবার খাওয়ার জন্য। এবং আমরা তো আসলে বলছিলেন যে একটা নির্দিষ্ট সময় পর আসলে মাসিক বন্ধ হয়ে যায় বা মেনোপজ হয়, সেক্ষেত্রে চিকিৎসক হিসেবে কি পরামর্শ দেবেন? মেনোপজ হচ্ছে নারীর জীবনের একটা স্বাভাবিক পর্যায়। এই পর্যায়ে যে মেয়েদের জীবনে যে মাসিক হয় সেটা স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। এখানে কিছু কিছু মেয়েদের কিছু শারীরিক পরিবর্তন হয়, কিছু মানসিক পরিবর্তন হয়। শারীরিক পরিবর্তনের মধ্যে তার হঠাৎ করে হট ফ্লাশ হতে পারে, ভ্যাজাইনাল ড্রাইনেস হয়, আর হচ্ছে মুড সুইং হতে পারে, ইরিটেবিলিটি হয়, অ্যাংজাইটি, ডিপ্রেশন, ইনসমনিয়া এরকম হতে পারে। সেক্ষেত্রে আমরা আমাদের কাছে আসলে আমরা হচ্ছে কিছু পরীক্ষা নিরীক্ষা করি, তাকে পরীক্ষা নিরীক্ষা করার পরে কিছু ম্যানেজমেন্ট দিয়ে থাকি। তার মধ্যে হচ্ছে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দেই, এছাড়া ক্যালসিয়াম খাবে, তিনি ভিটামিন ডি নেবেন, এক্সারসাইজ করতে পারে, হালকা এক্সারসাইজের মধ্যে হালকা এক্সারসাইজ করবে, যেমন ইয়োগা করতে পারেন, তারপরে হচ্ছে উনি হাঁটতে পারেন প্রতিদিন, এছাড়া স্ট্রেস কমাবেন, এগুলোই সাধারণত আমরা। আরেকটা বিষয় আছে যে আমরা ইদানিং দেখতে পাই যে পিরিয়ডের সময়টায় যেরকম স্যানিটারি ন্যাপকিন যতটা জনপ্রিয়, আস্তে আস্তে কিন্তু কাপ অনেকে ইউজ করছে। স্যানিটারি ন্যাপকিন নাকি কাপ, নাকি দুটোই আসলে সমানভাবেই হাইজিন মেনটেন করে? আসলে কে স্যানিটারি ন্যাপকিন ইউজ করবে না মেনস্ট্রুয়াল কাপ বা ট্যাম্পুন ইউজ করবে, এটা আসলে যার যার পার্সোনাল চয়েসের উপর নির্ভর করে। অনেকে প্যাড নিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, আবার অনেকে ট্যাম্পুন পরতে বা কাপ নিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এখন স্যানিটারি প্যাডের কিছু সুবিধা রয়েছে, যেমন এটা ইজিলি অ্যাভেইলেবল, পরার সুবিধা, যখনই উনি চেঞ্জ করতে যাবেন করে ফেলতে পারবেন। আর কিছু অসুবিধা, যেমন এটা থেকে র্যাশ হতে পারে, অনেকে ডিসকমফোর্ট ফিল করে। আর ট্যাম্পুন বা মেনস্ট্রুয়াল কাপের যেটা সুবিধা সেটা হচ্ছে এটা লিকেজ হয় না। আর যারা অ্যাথলেট, যারা সাঁতার কাটেন বা যারা খেলাধুলা করেন, তাদের জন্য এটা খুবই উপকারী। আর এটারও কিছু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, যেমন এটা অনেক সময় ভুলে যেতে পারে। যদি এরকম ভুলে যায় তাহলে অনেক সময় ওইটার ভেজাইনার ভিতরে যদি থেকে যায় তাহলে টক্সিক শক সিনড্রোম নামে একটি ভয়াবহ
রোগ হতে পারে। সো সেক্ষেত্রে মেনস্ট্রুয়াল কাপ বা ট্যাম্পন কত ঘন্টা পর পর পরিবর্তন করতে এটা হবে? সাধারণত 4 থেকে 6 ঘন্টা পর পর চেঞ্জ করাই ভালো। আর এটা নির্ভর করছে কতটুকু সোক হলো সেটার উপর, তার ব্লিডিং এর প্যাটার্নটা কিরকম, তার কি বেশি হেভি ব্লিডিং নাকি তার কম ব্লিডিং, এটার উপর ডিপেন্ড করে। তবে যদি কোনো সমস্যা যদি না থাকে তাহলে সাধারণত 4 থেকে 6 ঘন্টা পর পর সে প্যাড চেঞ্জ করবে। এবং মেরি স্টোপস বাংলাদেশ আসলে মাসিককালীন স্বাস্থ্য সমস্যা বা নারীর প্রজনন স্বাস্থ্য নিয়ে কি ধরনের সেবা দিয়ে থাকছে? ধন্যবাদ ধন্যবাদ এই প্রশ্নটি করার জন্য। মেরি স্টোপস আসলে অনেক রকম সেবাই দিয়ে থাকে, যেমন মেনস্ট্রুয়াল রেগুলেশন অ্যান্ড আফটার কেয়ার নামে একটি সেবা আছে, এটা দিয়ে থাকেন। এছাড়া বিভিন্ন রকম গাইনোকোলজিক্যাল অ্যাডভাইস, গাইনোকোলজিক্যাল সার্জারি এবং বিভিন্ন রিপ্রোডাক্টিভ হেলথজনিত আমরা সমস্যার যেগুলো আছে আমরা সেগুলি দিয়ে থাকি, সার্ভিসেস দিয়ে থাকি। এছাড়া উইমেন প্যাকেজেস কিছু আছে, সেগুলো আমরা আমাদের মেরি স্টোপসে আছে। সেটা ওয়েল উইমেন প্যাকেজ, এগুলি এখানে নারীর জীবনের যে 4টা অধ্যায় সেটা তুলে ধরা হয় ওয়েল উইমেন প্যাকেজ। যেমন প্রথম অধ্যায় হচ্ছে তার বয়স 9 থেকে 14, এটাকে নাম দেওয়া হয়েছে ডানামেলা কিশোরী অধ্যায়। এখানে তার মেনস্ট্রুয়াল যে সমস্যা এটার প্যাকেজ রয়েছে। তারপরে হচ্ছে রিপ্রোডাক্টিভ, একটা মেয়ের প্রথমেই রিপ্রোডাক্টিভ এজে যখন যায় এই বয়সে তার কিছু প্যাকেজ রয়েছে। তারপরে তার বয়স যখন 18 থেকে 24 হবে তার একটা প্যাকেজ রয়েছে, এটাকে আমরা নাম দিয়েছি অভিলাষী তরুণী প্যাকেজ। এখানে প্রিম্যারিটাল চেক আপ প্যাকেজ রয়েছে, ইনফার্টিলিটি প্যাকেজ, প্লাস মিনস্ট্রুয়েশনের কিছু প্যাকেজ রয়েছে। তারপরে তার বয়স যখন 25 থেকে 39 বছর হবে তাদের কিছু প্যাকেজ রয়েছে, এটার নাম দেওয়া হয়েছে মমতাময়ী মা প্যাকেজ। এখানে ইনফার্টিলিটি প্যাকেজ আছে, কাপল প্যাকেজ, তারপরে আপনার হচ্ছে মাসিকের সমস্যার জনিত কিছু প্যাকেজ, থাইরয়েড প্যাকেজ, ডায়াবেটিস প্যাকেজ, আর সর্বশেষে কিছু প্যাকেজ আছে সেটার নাম দেওয়া হয়েছে অগ্রজ প্রবীণা প্যাকেজ। সেখানেও রয়েছে ম্যানোপোজ প্যাকেজ, তারপর থাইরয়েডের প্যাকেজ, তারপরে হচ্ছে ডায়াবেটিসের জনিত প্যাকেজ, এছাড়াও হার্টের সমস্যাজনিত কিছু প্যাকেজ রয়েছে। এভাবে নানা রকম প্যাকেজ দিয়ে এগুলো সাজানো হয়েছে। জি, আরেকটা বিষয় জানতে চাই যে অনেক সময় দেখা যায় যে বিয়ের পরে বা সন্তান জন্মদানের পরে মাসিকে একটা অনিয়মিত একটা পিরিয়ড চলে, সেটা আসলে কতটা স্বাভাবিক? আচ্ছা, বিয়ের পর অনেক সময় মেয়েদের হঠাৎ করে একটা নতুন পরিবেশে যায়, তার মধ্যে তখন স্ট্রেস কাজ করে, এই স্ট্রেসের জন্য মাসিক অনিয়মিত হতে পারে। এছাড়া মেয়েটার যদি পিসিওস থাকে বা যদি হরমোনাল কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনার হতে পারে মাসিকের ইরেগুলারিটি হতে পারে। আর সন্তান জন্মদানের পরে অনেক সময় যেটা হয়, মা হচ্ছে ল্যাকটেটিং পিরিয়ড থাকে, মা বাচ্চাকে ল্যাকটেশন পিরিয়ডে থাকে, সে কারণেও আসলে একটা অস্বাভাবিকতা আসতে পারে। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেবার জন্য। ধন্যবাদ। নারী সুস্বাস্থ্যে মেরি স্টোপস বাংলাদেশে এই ছিল আজকের আয়োজন। ডিবিসির সঙ্গে থাকুন।